সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য একটি সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট গণিত নবম শ্রেণী নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ মোনাতুল হোসেন বিএসসি। আশা করি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। আমি বলবো এই অ্যাসাইনমেন্টটি তোমরা দেখলে তোমাদের ধারণায় পাল্টে যাবে। যা হোক, অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট, যার কারণে আমি বেশি একটা কথা বলতেছি না। আমরা প্রথমেই চলে যাব আমাদের অ্যাসাইনমেন্টে, সরাসরি চলে যাব। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে সাংকেতিক প্রশ্ন 4টি ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে 0.6 ওপর আবৃত গুণন 0.9 এর উপর আবৃত সমান কত। তারপর 2 নম্বরে ছিল হচ্ছে 32 সমস্ত 21 37 এর আবৃত দশমিক প্রকাশিত মান কত। 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে সাংকেতিক প্রশ্ন n সমান 2p-3 p বিলংস টু n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। নাম্বার 4, u সমান 2 3 4 5 6 7 9 এবং a সমান 2 4 6 এবং b সমান 3 5 7 হলে কমপ্লিমেন্ট অফ a ইন্টারসেকশন b সমান কত। আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। আচ্ছা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম হচ্ছে 0.6 এর উপর আবৃত গুণন 0.9 এর উপর আবৃত সমান আমরা করছি যে 6/9 ইন্টু 9/9, কারণ আমরা জানি যে আবৃত বা কিংবা পৌনঃপুন্যের জন্য নিচে 9 আসে, এক ঘরের জন্য একটা 9 আসে। তাহলে আমরা এখানে 9 9 ক্যান্সেল করছি, আর এখানে হচ্ছে 6কে 3 দ্বারা কাটছি, 3 দুগুণে 6, 3 থেকে 9। তাহলে আমাদের 2/3 আসছে, এটা সমান হচ্ছে 0.666 কন্টিনিউ চলতেছে, এই জন্য আমরা 0.6 এর উপর আবৃত দিয়ে দিয়েছি। আমাদের 1 নম্বর প্রশ্ন চলে গেল সংক্ষিপ্ত। এবারে 2 নম্বর প্রশ্নে আমাদের ছিল হচ্ছে 32 সমস্ত 37-এর 21কে কী করতে হবে, এটাকে করতে হবে হচ্ছে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, যাক আমরা করেছি, এই যে এখানে ভাগ করে দিয়েছি, সরাসরি ভাগ করা হয়েছে। ভাগটা তোমরা দেখে নেবে। অর্থাৎ 32.567 এরকম কন্টিনিউ চলতে থাকবে। এই জন্য আমরা কি করেছি যে 32.567 5 এবং 7-এর উপর আবৃত্তি দিয়ে দিচ্ছি। তো আমরা সংক্ষিপ্ত 2 চলে গেল আমাদের। এবারে সংক্ষিপ্ত 3-এ আমরা যাব, যেখানে বলা হচ্ছে যে n সমান 2p-3 p বিলংস টু n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে কত থাকবে প্রতি ক্ষেত্রে ভাগশেষ, সেটা আমাদের জানার বিষয়। যা হোক, আমরা করেছি যেহেতু দেওয়া আছে n ইজ ইকুয়াল টু 2p-3, যেখানে p বিলংস টু n, p সমান 1 হলে n সমান 2p-3 সমান 2 ইন্টু পির মান যেহেতু আমরা 1 ধরেছি, তো 2 ইন্টু 1-3 সমান -1 এখানে আসতেছে। তাই n স্কোয়ার অর্থাৎ n এর মানটা আমরা যেহেতু 1 বের করলাম, স্কোয়ার করলে সমান 1 হয়, যা একটা বেজোড় সংখ্যা। এভাবে আমরা কি করেছি, আমরা p সমান 2 হলে আবার নিয়েছি, মান বের করেছি, এখানে আসে +1 এবং n এর মান 1 আসে, n এর উপরে স্কোয়ার করলে 1 এর উপরে স্কোয়ার করলে এখানে 1 আসে, এটা একটা বেজোড় সংখ্যা। অর্থাৎ 4 দ্বারা আমরা যেভাবে ভাগ করি না কেন প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। যা হোক, এবারে সংক্ষিপ্ত আমরা 4-এ চলে যাব। সংক্ষিপ্ত 4-এ আমরা যাব, এখানে ছেটের অঙ্ক অবশ্য। এটা হচ্ছে দেয়া আছে যে ইউ সমান 2 3 4 5 6 7 9 and a is equal to 2 4 6 and b equal to 3 5 7। আমাদের বের করতে হবে কমপ্লিমেন্ট অফ a ইন্টারসেকশন b is equal to, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু কমপ্লিমেন্টকে কি করতে পারি, কোনো একটা ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি, ইউনিভার্সাল থেকে বা সার্বিক সেট থেকে আমরা যদি কোনো একটা সেটের উপাদান বাদ দিই, তাহলে আমরা কি পাই, সেটার পূরক সেট বা কমপ্লিমেন্ট পেয়ে যাই। তাহলে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, আমরা ইউর মান এখানে বসাইছি
মাইনাস বির মান বসাইছি, আমি ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছি। তো এখানে মান আমরা দুটোতে কমন নিয়ে আমাদের 357 বের হয়েছে। তাহলে আমাদের সংজ্ঞাত প্রশ্ন আমাদের চ্যাপ চলে গেল। আমরা এখন সরাসরি চলে যাব আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব ইনশাল্লাহ। সৃজনশীল প্রশ্নে প্রথমেই আমাদের দেওয়া ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 12। আর দেওয়া ছিল এবং জি ইজ ইকুয়াল টু সরি a of g is equal to 1 plus a cube plus a to the power 6 divided by a cube, এই দুইটি ফাংশন। তো আমাদের ক নম্বরে ছিল x belongs to n such that x square greater than 3 or positive 3 এবং x cube less than or equal 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আমরা করেছি। যেহেতু এখানে x belongs to n এবং n সমান 1 2 3 4 5 6 7 এরকম কন্টিনিউ আমরা জানি, তো এগুলো স্বাভাবিক সংখ্যা। তো x সমান 1 হলে x স্কোয়ার সমান তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, যেটা 3 এর চেয়ে বড় নয়, এবং x কিউব 1 এর উপর কিউব করলে 1 হয়, সেটা 30 এর চেয়ে ছোট। অর্থাৎ এই মানগুলো বসাইলে যেটা দুটো শর্তই পূরণ করবে, সেটা আমরা অবশ্যই এই তালিকা পদ্ধতিতে ওই উপাদান আসবে। যাই হোক, x সমান 2 বসালে আমরা দেখেছি যে স্কোয়ার করলে 4 হয়, কিউব করলে 8 হয়। 4 হলে যেহেতু 4 3 চেয়ে বড় এটা হবে, এবং কিউব করলে 8 হবে, অবশ্যই 30 চেয়ে ছোট, তাহলে এটা উপাদান হচ্ছে। তো x সমান 3 নিলে স্কোয়ার করলে 9 হচ্ছে, এবং কিউব করলে হচ্ছে 27। তাহলে এখানে 9 অবশ্যই 3 এর চেয়ে বড়, এবং 27 30 চেয়ে ছোট। তাহলে এটা এই মানটা হচ্ছে x সমান 4 হলে x স্কোয়ার সমান হচ্ছে 4 4 16, বর্গ করলে 16 হচ্ছে, 3 চেয়ে বড় অবশ্যই। কিন্তু x সমান 4 হলে 4 এর যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 64, যেটা অবভিয়াসলি কি 30 এর চেয়ে ছোট না, এটা হবে না। এবার 5 আমরা নিয়ে দেখেছি, আর দেখা যাবে যার হচ্ছে না। তাহলে এখানে আমরা এই দুটো শর্তই পূরণ করছে 2 এবং 3। তাহলে এখানে নির্ণয় তালিকা পদ্ধতি সেট এস ইকুয়াল টু হচ্ছে 2 এবং 3। আচ্ছা, দেন ভিউয়ার্স আমরা চলে যাব খ নম্বরে, সৃজনশীল প্রশ্ন 1-এর খ নম্বরে আমরা চলে যাব। খ নম্বরে ছিল হচ্ছে যেহেতু এখানে আমাদের ফাংশন অফ যে দেওয়া আছে a of g is equal to দেওয়া আছে হচ্ছে 1 প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব, এটা একটা ফাংশন। তাহলে এখানে আমাদের বের করতে হবে ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলক সংখ্যা। যাই হোক, আমরা করেছি। যেহেতু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, সুতরাং ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু, তার আমরা এখানে x এর জায়গায় -2 বসাইছি, বসিয়ে আমরা এখানে মান পাইছি -8 এবং +8 ক্যান্সেল করে আমরা পাইছি 4k -12। যেহেতু ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে ফাংশন অফ -2 সমান আমরা কত পাইছি 4k -12, তাহলে 4k -12 ইকুয়াল টু 0 হবে। সুতরাং 4k -12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 4k সমান হচ্ছে এখানে 12, যেহেতু -12 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে k ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, যে আমাদের দেখাতে হবে যে হচ্ছে রুট k অর্থাৎ রুট 3 একটি অমূলক সংখ্যা। আচ্ছা, রুট 3 একটি অমূলক সংখ্যা আমরা দেখব। ভিউয়ার্স, আশা করি তোমরা অবশ্যই এটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং আমি যেহেতু দ্রুত কথা বলি, একটু ভালো করে গেস করার চেষ্টা করবে আমি কি বলতেছি। যা হোক, এখানে যেহেতু রুট 3 একটা অমূলক সংখ্যা, আমরা প্রমাণ করব রুট 3 সমান হচ্ছে 1.732, এটা আমরা জানি, যেটা 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, অর্থাৎ পূর্ণ সংখ্যা না রুট 3। তাহলে এটা কি হবে, হয় মূলত হবে নতুবা অমূলক সংখ্যা হবে। যদি মূলত হয় তাহলে কি হবে, রুট 3 ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কি হবে, কারণ আমরা জানি যে পি ডিভাইডেড বাই কিউ হচ্ছে মূল সংখ্যা, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে রুট ওভার 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বা কিউ স্কোয়ার, উভয় পাশে আমরা বর্গ করলাম। তাহলে কি হচ্ছে 3 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। আমরা এখানে করেছি, এটা লাইন ড্রপ দিয়েছি, অর্থাৎ 3 কিউটা ওই পাশে আমরা গুণ করে নিয়েছি, তাহলে 3 কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এখানে 3 কিউ স্পষ্ট একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয় আমরা বলতে পারি, অর্থাৎ রুট 3 পি ভাগ কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। অতএব আমরা কি পেলাম, যে রুট 3 একটি অমূলক সংখ্যা।
যাই হোক, এবার সৃজনশীল একের গয় আমরা চলে যাব। এখানে প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার অফ জি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার -2 অফ জি। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমরা দেখব। আচ্ছা, দেওয়া আছে এ অফ জি ইকুয়াল টু 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব। তাহলে এ স্কোয়ার অফ জি সমান কি হচ্ছে 1 প্লাস, আমরা এ কি বসাবো, এর জায়গা এ স্কোয়ার বসাবো, করে আমরা কি পাইছি 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6। অনুরূপভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার -2 অফ জি, অর্থাৎ এখানে এটাকে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে কী করে নিই, তাহলে কি হবে 1 আপন এ স্কোয়ার অফ জি অবশ্যই হবে। তো এটা সামনে আমরা বের করব। তাহলে এখানে ওই এর জায়গায় আমরা কি বসাবো, 1 আপন এ স্কোয়ার বসাবো। মান বসাই আমরা পাইছি এখানে প্রথম লাইনে পাইলাম যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 1 আপন এ টু দি পাওয়ার 6। আচ্ছা, যাই হোক, এরপরের লাইনে আমরা সরল করেছি, সরল করে আমরা পাইছি সরল করে আমরা পেয়েছি। আমরা আশা করি তোমরা এটাকে অবশ্যই এগুলোকে স্ক্রিনশট দেবে। আসলে বলতে গেলে অনেক ডিটেলস হয়ে যাবে, 11 মিনিট পার হয়ে গেছে, আর অনেক আছে। যাই হোক, আমি বলতেছি শুধুমাত্র মান বসায় আমরা কি করেছি, একটা নিচের অংশটুকু আমরা উল্টে দিয়েছি, কারণ আমরা জানি যে সমস্ত বা ভাগ থাকলে এগুলো উল্টে যায় বা উল্টানো হয়। এবং কাটাকাটি করে আমরা পাইছি 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পাইছি রাইট হ্যান্ড সাইডেও এটা পেয়েছি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সৃজনশীল প্রশ্ন। আমাদের গ হয়ে গেল। তাহলে আমাদের এখন সৃজনশীল প্রশ্ন 2-এ আমরা চলে যাব। আচ্ছা, 2-এ চলে যাব। 2-এ আমাদের কি দেওয়া ছিল, চিত্র দেওয়া ছিল। চিত্রটার 1 নম্বর চিত্রে দেওয়া ছিল একটা অসম একটা বহুভুজ দেওয়া ছিল, এবং এখানে একটা অনিয়মিত বহুভুজ আকৃতি দেওয়া ছিল। এখানে কি করতে বলেছে, ক নম্বরে হচ্ছে বিচি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। বিচি এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা কি করেছি, এখানে প্রথম চিত্রটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। আমি হাত এঁকেছি, তারপর মোটামুটি খুব একটা খারাপ হয়নি। তোমরা অবশ্যই এটা এটা কম্পাস, রুল কম্পাস দিয়ে অবশ্যই চিত্রগুলো অঙ্কন করবে। যা হোক, তাহলে আমরা প্রথমে এখানে কি করছি, সি বিন্দু দিয়ে আমরা কি করেছি, একটি এ বি এর ওপর একটা লম্ব অঙ্কন করেছি। সি বিন্দু দিয়ে আমরা অবশ্যই এটা কি এ বি এর ওপর লম্ব অঙ্কন করেছি, সি এম লম্ব অঙ্কন করেছি। তাহলে এ এম এ এম এর কি করছি, আবার এম এর ওপর আবার এই জি এ জি এ জি এর উপর আমরা কী করছি, একটা লম্ব অঙ্কন করছি, পিডি অঙ্কন করছি। যাই হোক, সিডিকে এজি পর্যন্ত আমরা বর্ধিত করছি। বর্ধিত করার পরে কি হলো, এখানে ইডি সমান 5 সেন্টিমিটার, জিই সমান হচ্ছে জিই সমান জিপি সমান আবার ডিপি, এগুলো সবগুলো হচ্ছে 5 সেন্টিমিটার। এপি সমান আবার হচ্ছে এপি এখানে এপি সমান 12 মাইনাস 5 এপি। হ্যাঁ, এই যে এপি 12 মাইনাস 5, কারণ হচ্ছে এই জায়গাটা 5, এটা 5, এটা 5, সবগুলো 5 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এপি সমান হচ্ছে 12 মাইনাস এই জায়গাটা 5 বাদ দিলে এখানে কি হয়ে 7 হয়ে যায়। যাও, 7 হয়ে যাচ্ছে, সমান সিএম। অর্থাৎ এই যে এখানে সিএম, কারণ এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এখানে এপি সমান সিএম, কারণ এটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে সিএম সমান আমরা কত পাচ্ছি, 7 পাচ্ছি। যা হোক, তোমরা অবশ্যই এটা একটু দেখলে এবং এগুলো আমি যে বলতেছি তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে বিএম সমান কি হচ্ছে, এবি মাইনাস এম, তাহলে 15 মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে যেহেতু আমরা জানি যে এখানে দেখা যাচ্ছে যে এ এম সমান হচ্ছে পিডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু 5 প্লাস 7 ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে বিএম সমান হচ্ছে কত পেলাম, 15 মাইনাস 12, অর্থাৎ এই যে এখানে এটা 15 থেকে আমরা এই যে এ এম 12 বাদ দিলে আমরা পাইলাম হচ্ছে 3। তাহলে আমরা বিএম সমান পাইলাম হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে,
আচ্ছা যাই হোক, আমরা সমকোণী ত্রিভুজটা এখানে রাখবো। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আমরা কি জানতেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমাদের বের করতে হবে বিসি স্কোয়ার, বিসি সমান কত অ্যাকচুয়ালি আমরা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা আমরা যদি সি এম বি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে এখানে নির্ণয় করতে হবে যে অতিভুজটা কি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখেছি অতিভুজ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিএম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার। অর্থাৎ সিএমটা হচ্ছে লম্ব আর বিএমটা হচ্ছে ভূমি। তাই এখানে মান বা বসার পর আমরা বিসির যেহেতু বিসির উপর স্কোয়ার কাটতে হবে, আমরা করেছি হচ্ছে 5.83। এখানে ডিই সমান জিই সমান 5 সেন্টিমিটার আমাদের চিত্রেই দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নেবে এবং বোঝার চেষ্টা করবে। অবশ্যই এটা বোঝার বিষয়, এগুলো মুখস্থ করার বিষয় না। আচ্ছা, এখানে কি ই এফ জি বৃত্তের ব্যাস আমরা জানি 5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, কারণ এটা 5 সেন্টিমিটার। ব্যাস 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান কত হবে? 5/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2.5 সেন্টিমিটার। যা হোক, তাহলে ব্যাস আমরা পেলাম, ব্যাসার্ধ পেলাম। তাহলে কি হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই আর। আমরা জানি সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। যেহেতু এখানে ই এফ জি অর্ধবৃত্তের কথা বলা হয়েছে, তাহলে হাফ ইন্টু 2 পাই আর। তাহলে এখানে আমাদের মান বসানোর পর আমরা পাইছি 7.85, 7.85 আমরা কি পাই? সেন্টিমিটার পাইছি। এটা হচ্ছে বৃত্তের পরিধি আমরা পেয়ে গেছি। যা হোক, এবারে আমরা খতে যাব। আমরা খতে যাব। খ হচ্ছে এখানে খ নম্বর এখানে কি বলা আছে যে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত? ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত? আচ্ছা, এখানে কি করা হয়েছে? আমরা এখানে দেখে ডিই সমান জিই সমান 5 সেন্টিমিটার, ই এফ জি বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধ হচ্ছে আর। যা হোক, এটা মনে হয় বললাম, হ্যাঁ এটা বলে ফেলছি। তাহলে কি হচ্ছে এখানে? ই এফ জি অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 7.85, এটা আমরা অলরেডি বলে ফেলছি। যা হোক, সরি। আচ্ছা, এখন আমরা গ নম্বরে যাব। গ নম্বরে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। এই অসম বহুভুজ অনিয়মিত আকৃতির যে বহুভুজ, এটা নির্ণয় করতে বলছে গ নম্বরে, এর পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে ক হতে আমরা বিসি সমান 5.83 পাইছি, এ বি সমান 15 সেন্টিমিটার, সিডি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ডি ইজ ইকুয়াল টু এজি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর এজি সমান এজি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এবং ই এফ জি সমান হচ্ছে 7.85 অর্ধ পরিসীমা আমরা এখানে দেখেছি। আচ্ছা, যা হোক, তাহলে এখানে এটার ক্ষেত্রফল কি হবে? যেহেতু এখানে সম্পূর্ণ ক্ষেত্রফল বলা হয়নি, এটা হ্যাঁ সম্পূর্ণ ক্ষেত্রফল বলা হয়েছে। তো অর্ধ পরিসীমা এখানে ই এফ জির কথা মনে হয় বলা হয়েছে, ই এফ জি বলা হচ্ছে। যা হোক, এটা যদি তোমরা সম্পূর্ণ এখানে পরিধিটা বৃত্তের পরিধিটা যোগ করতে চাও, তাহলে যোগ করতে পারবে। আমি অর্ধ পরিসীমা নিয়ে আমি যোগ করেছি। তাহলে এটা সবগুলো যোগ করি, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস এজি প্লাস ই এফ জি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অর্ধটা যোগ করেছি। তোমরা সম্পূর্ণ করতে পারো, সম্পূর্ণ করাও যাবে। আচ্ছা, যা হোক, সম্পূর্ণটাও করতে পারো। আর আমি মনে করেছি যে 7.85 অর্ধ পরিসীমাটা যোগ করলে হবে, কারণ আমি ভিতরের অংশটুকু আমি ধরে নিই, যেটা অর্ধ পরিসীমা শুধু ধরেছি। যা হোক, তাহলে এটা আমরা কত পেলাম? 2.68 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা অর্ধ পরিসীমা। এবারে আমরা চলে যাব হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফলে। যা হোক, আমরা ক্ষেত্রফলে চলে যাব। তাহলে আমরা কি করলাম? প্রথম এখানে দেখো সিডি কে এল পর্যন্ত বর্ধিত করছি আমরা, সিডি কে আমরা এল পর্যন্ত এখানে বর্ধিত করছি। আমরা বর্ধিত করার ফলে কি পেলাম? আমরা কিন্তু একটা ত্রিভুজ পেলাম, বিএমসি ত্রিভুজ পাইছি। তারপর হচ্ছে আমরা আয়তক্ষেত্র পাইছি, এল এ এম সি। তারপর হচ্ছে বর্গক্ষেত্র আমরা পাইছি, জি এল ডি ই বর্গক্ষেত্র পাইছি। তারপর হচ্ছে বৃত্ত ই এফ জি আমরা পাইছি। আচ্ছা, তাহলে এগুলোর কিন্তু ক্ষেত্রফল বের করে যোগ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, সমগ্র ওই অনিয়মিত বহুভুজটির আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। প্রথমে হচ্ছে
ত্রিভুজ বিএমসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, ভূমি এখানে 3 এবং উচ্চতা পাইছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কত পেলাম, 10.5 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার পাইলাম। অনুরূপভাবে এ এম এল সি এর ক্ষেত্রফল আমরা জানি যে আয়তক্ষেত্র, যেহেতু এটা একটা, তাহলে আয়তক্ষেত্রের কি আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। আমরা এখানে মান বসানো হয়েছে, মান বসানোর পর আরও পাইছি হচ্ছে 884 সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার। এরপর হচ্ছে অর্ধবৃত্ত ইএফজি এর ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2। যেহেতু আমরা পুরো ক্ষেত্রফল একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এখানে বৃত্ত বা ইএফজি এর ক্ষেত্রফল আমরা বের করেছি ডিভাইড বাই 2। এখানে বের হয়েছে 9.82 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা সম্পূর্ণ অসম বা অসম আকৃতির যে কি বলে বহুভুজটির আমরা কি করব, আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল হচ্ছে 10.5 প্লাস 84 প্লাস 25 প্লাস 9.82 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়াল টু 129.32 স্কোয়ার সেন্টিমিটার, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। যাই হোক, এরপর আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন 3 নম্বরে। ভিউয়ার্স কি বলবো, এত বড় অ্যাসাইনমেন্ট আমি প্রথম দেখলাম। যা হোক, আমরা বিএডে করেছি। আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্ন আমাদের হচ্ছে 3 নম্বরের দ্বিতীয় চিত্রটা যেটা আছে, সুষম আকৃতির যে বহুভুজটা আছে এখানে, সুষম আকৃতির যে বহুভুজটা আছে এখানে দেওয়া আছে যে এটা একটা সুষম আকৃতির বহুভুজ, অর্থাৎ পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এটা একটা সুষম আকৃতির বহুভুজ। এটাতে আমরা জানি যে সুষম আকৃতির বহুভুজ এখানে দেখা যাচ্ছে যে 8টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে এবং এর কেন্দ্র হচ্ছে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে যেহেতু 8টা ত্রিভুজ আছে, তাহলে প্রত্যেকটার সমান হবে। তাহলে এখানে ও পি কিউ ত্রিভুজ আমরা যদি এখানে দেখি, ও পি কিউ বা পি ও কিউ যেটাই আমরা বলি না কেন, এই ত্রিভুজে আমরা কি করব, এই ত্রিভুজে ওপি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের চিত্রে দেওয়া আছে ওপি সমান 4 সেন্টিমিটার। আচ্ছা, দেওয়া আছে। তাহলে এই ওপি সমান 4 সেন্টিমিটার সমান আমরা এ ধরি, অর্থাৎ ওপিকে আমরা এ ধরি, তাহলে এ সমান কত হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে, ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন, এটা আমরা সূত্র জেনেছি, হাফ ইন্টু এ সাইন থিটা বা সাইন পি ও কিউ। এখানে যেহেতু পি ও কিউ এটা থিটা ধরলে তবে আমরা এটা লিখতে পারতাম, সমস্যা নেই। এটা আমরা পুরোটাই লিখছি পি অ্যাঙ্গেল পি ও কিউ। যা হোক, এটা 45 ডিগ্রি হবে, কারণ আমরা ডান পাশে দেখাই দিয়েছি যেহেতু 8টা এখানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে, ওই জন্য 360কে আমরা 8 দ্বারা ভাগ করেছি, তাহলে 45 ডিগ্রি হয়েছে এখানে। সরি, সেলসিয়াস মগজ আসতেছে যেহেতু ডিগ্রি এটা। যা হোক, তা হাফ গুণন এখানে কি হচ্ছে, হাফ গুণন, তাহলে এর মানে হচ্ছে 4 ইন্টু এর মানে হচ্ছে 4 সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি 1/√2। তাহলে এখানে কি বের হয়েছে, এখানে 2 এবং এখানে 4 কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 ইন্টু 4, তার 4 দুগুণে 8, এবং এখানে সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা কি পাচ্ছি, 4 4 দুগুণে 8 √2। আবার 8টাকে আমরা ভাঙ্গে যদি নিই, তাহলে এখানে নিচে √2 কাটা গেলে এখানে 8টাকে ওটা ভাঙ্গে আমি অন্য জায়গায় দেখাতে পারবো অবশ্য। তা 4 দুগুণে 8, 2টাকে আমার ভাঙ্গালে ডাবল √2 হয়, তাহলে নিচের একটা √2 কাটা যায়, তাহলে 4√2 আমরা পাচ্ছি। যাই হোক, তোমরা এটা ইতিমধ্যে শিখে গেছো, এটা অনেক আগের, এটা 6, 7 বা 8 থেকে বলে শিখে গেছো তোমরা। তাহলে আমরা কি পেলাম, এর ক্ষেত্রফল পাইছি হচ্ছে 4 ইন্টু বা 4√2। তো ভিউয়ার্স, এবারে যাব হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3-এর হচ্ছে খ নম্বরে যাব। আচ্ছা, খ নম্বরে যাচ্ছি। আচ্ছা, তোমাদের খুব অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আসলে এগুলো ধৈর্যের ব্যাপার আছে, তো অবশ্যই ধৈর্য সহকারে তোমাদের দেখতে হবে এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, সৃজনশীল এখানে সুষম অষ্টভুজটাতে কি করতে হবে, খ নম্বরে
এই সুষম অষ্টভুজ বা সুষম বহুভুজটির কি ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু এই 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে, এই সুষম ক্ষেত্রফল সুষম আকৃতির যে বহুভুজটি, এটা আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। সুতরাং এর ক্ষেত্রফল আমরা ওই একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে 8 গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা যা ইতিমধ্যে ক নম্বরে কিন্তু করে ফেলেছি। যাও, তাহলে কি হচ্ছে, এই সুষম অষ্টভুজটির ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল ইন্টু 8, অর্থাৎ 4√2 ইন্টু 8 ইকুয়াল টু 32 ইন্টু 32 হ্যাঁ √2। এটা আমরা ভাঙাই দিয়েছি, √2 মান বসায় গুণ করে দিয়ে দিয়েছি, 45.25 সেন্টিমিটার স্কোয়ার বাই স্কোয়ার সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে স্কোয়ার সেন্টিমিটার হবে। যাই হোক, আমরা গতে যাব। গত বলছে হচ্ছে অনিয়মিত আকৃতির এবং সুষম আকৃতির বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। আসলে আমার মনে হয় ইতিমধ্যে, অর্থাৎ এতক্ষণ আমি যে আলোচনা করলাম এবং যেগুলো দেখানো হলো, আমরা যে দুটো নির্ণয় করলাম, অর্থাৎ অনিয়মিত আকৃতির বহুভুজ এবং নিয়মিত আকৃতি সুষম আকৃতির বহুভুজ, এই দুটাই আমরা নির্ণয় করলাম। নির্ণয় করে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনটা সহজ। হ্যাঁ, অবশ্যই সুষম আকৃতি বহুভুজের মানে ক্ষেত্রফল কি বলে নির্ণয় করা খুবই সোজা, কারণ এখানে আমরা দেখতেছি যে একটা মাত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করে কিন্তু আমরা যদি 8 দ্বারা গুণ করি বা 6 দ্বারা, অর্থাৎ ষষ্ঠ ষড়ভুজ হলে তাহলে সুষম তাহলে 6 দ্বারা গুণ করবো, আর অষ্টভুজ যেহেতু এটা তাহলে আমরা 8 দ্বারা গুণ করেছি, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এর ক্ষেত্রফল। তাহলে আবার আমরা দেখতে পারি, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এই সুষম আকৃতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আসলে সোজা। তোমরাও আমার সঙ্গে আশা করি একমত হবে। আচ্ছা, তাহলে অনিয়মিত আকৃতির কেন আমরা সহজ মনে করতেছি না, বা আমি সহজ মনে করতেছি, জানি না তোমরা কি মনে করো। যাও, অনিয়মিত বহুভুজের ক্ষেত্রে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত প্রভৃতি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যা একটা জটিল প্রক্রিয়া। তোমাদের আমার কাছে অবশ্য না, হ্যাঁ তোমাদের কাছে হয়তো হতে পারে। যাও, হ্যাঁ তোমরা একদিন আমার মতোই হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আচ্ছা, আর সেদিক থেকে অপর দিক থেকে আমরা কি করতে পারি, অপর দিক থেকে আমরা যদি বহুভুজ আকৃতি মানে ষড়ভুজ কিংবা অষ্টভুজ, এটা যদি সুষম আকৃতি হয়, তাহলে আমরা কি করতে পারি, শুধুমাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যটা ত্রিভুজ আছে তয় সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাই। যা হোক ভিউয়ার্স, অনেক সময় হয়ে গেল, প্রায় 27 মিনিট হয়ে গেছে। যা হোক, তোমরা আশা করি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিওটি বা আমার যদি এই অ্যাসাইনমেন্টগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং অবশ্যই বেল বাটনে প্রেস করবে, এবং সব সময় আমাকে উৎসাহ দিয়ে যাবে, এটাই আমি আশা করি। আসলে আমি নতুন, ইন্সপিরেশন তোমাদের কাছে যদি আমি ইন্সপিরেশন বা অনুপ্রেরণা পাই, তাহলে আমি হয়তো বা একটু এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। যা হোক, আজ আর এখানে না, এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের কাছ থেকে আমি সাড়া পাই। যা হোক, আমার বিশ্বাস তোমাদের কাছে সাড়া পাবো, এবং ইতিমধ্যে সাড়া পেয়েছি। তাহলে আজ এ পর্যন্তই। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হোক, তোমাদের যেন তোমাদের যে উদ্দেশ্য তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করা হচ্ছে, এগুলো যেন সফল হয়, এই কামনাই করি বিধাতার কাছে। পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এ পর্যন্তই ইতি টানছি। খোদা হাফেজ।